আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টঙ্গীর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে। 2 মুসল্লির মৃত্যু, কাল আখেরি মোনাজাত। বিকেলের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অচল করার হুমকি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। আজ থেকে পরবর্তী 9 মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিনের ভ্রমণ বন্ধ, আরও 1 মাস বৃদ্ধির দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সব সংস্থা আন্তরিক হলে বিমানবন্দরের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কড়া নজরদারির কারণে কমেছে চোরাচালান। এবং পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালিতে শত শত একর জমি দখলের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধে। গড়ে তুলেছিলেন গামছা বাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। টঙ্গীর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে। ফজরের পর থেকে শুরু হয়েছে বয়ান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তা শুনছেন লাখো মুসল্লি। সকাল থেকেই টঙ্গী এবং ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুরুর দিনেই লাখো মানুষের ভিড়ে ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা ফাঁকা জায়গায় বসে শুনছেন বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। এদিকে ইজতেমায় অংশ নেওয়া খুলনা ও শেরপুর জেলার 2 মুসল্লি মৃত্যুবরণ করেন। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? অনেক বেশি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি প্রত্যাশা এবং আল্লাহরকে খুশি করার জন্য এই বিশাল জমায়েত টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষ ছাড়িয়ে 2 লক্ষ হওয়ার আনুমানিক ধারণা করছে। এত মানুষ এক জায়গায় হয়েছেন, উদ্দেশ্য একটাই, আল্লাহ খুশি হবেন। আল্লাহর দিনের যে আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বার্তা, সেই বার্তাগুলো তারা শুনবেন। সকাল থেকেই অর্থাৎ বাদ ফজর বয়ান শুরু হয়েছে। এরপরে বয়ান করেছেন এখানে যে আলোচকরা রয়েছেন, সেই বয়ান সকাল থেকেই তারা শুনেছেন এবং মাঝে দিয়ে 9টার পরে একটু বিরতি হয়েছে নাস্তা সহ অন্যান্য জরুরি প্রয়োজন সারার জন্যে। এরপরে 10টার দিক থেকে তালিম শুরু হয়েছে, অর্থাৎ এই টঙ্গীর তুরাগ তীরের এই ময়দানে অসংখ্য শত শত আপনার খিত্তা রয়েছে। সেসব আলাদা আলাদা যে খিত্তা এবং বিভিন্ন জোন থেকে, বিভিন্ন এলাকা থেকে যেসব মানুষ এসেছে, দেশের প্রায় 41টা জেলা থেকে যতটুকু তথ্য আমাদের কাছে আছে, তারা এসছেন এবং এই খিত্তাগুলোতে তারা যে অবস্থান করছেন সেখানে তালিম শুরু হয়েছে এবং এই তালিম চলবে প্রায় 12টা নাগাদ। তারপরে বাদ জোহরের জন্য নামাজ সহ অন্যান্য যে খাবারের প্রস্তুতি সেটাও চলবে। একই সঙ্গে এখনও কোনো প্রক্রিয়া শুরু হয়েছে, সেসব বিষয় চলছে। এবং আপনি জানেন যে এই আলোচনাটা মূলত বিশ্ব ইজতেমার যে প্রক্রিয়া, এখানে মানুষজন আসেন, অনেকে হেদায়েত প্রাপ্ত হন, অনেকেই দিনের আলোচনা শুনে ইসলামের দিনের পথে উৎসাহী হন এবং বাদ জোহরে এখানে সে কারণেই আলোচনা হবে। ভারত এবং বাদ আসরের পরে আরও একজন ভারতের 2 মাওলানা এখানে বয়ান করবেন এবং বাদ মাগরিবও এখানে বয়ান হবে। সব মিলিয়ে তারা এখানে অনেকেই সিদ্ধান্ত নেবেন যে এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিশ্বেরও কোনো দেশে তারা দিনের দাওয়াত দিতে ছড়িয়ে পড়বেন, এমন কিছু সিদ্ধান্ত হবে। তার আগে এই আলোচনাগুলো হওয়ার পরে তারা মূলত দিনের যে ঈমান এবং আকীদা এসব বিষয়ে নিজেদেরকে আরও বেশি
আরো বেশি সুদৃঢ় করবেন, আরো বেশি নিজেদেরকে মনোযোগী করবেন আল্লাহর দিনের পথে, সেসব বিষয়গুলোতেই মূলত মনোযোগী হচ্ছেন মুসল্লিরা। যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তারা মনে করেন যে কোনো রকমের হিংসা বিদ্বেষ নয়, ইসলাম ঐক্যর কথা বলে এবং সেই ঐক্যর মধ্যে থেকেই তারা আল্লাহর দিনের পথে দিন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন। মূলত এই ছিল এখানকার বিশ্ব ইজতেমার সবশেষ খবর। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। আজ বিকেল 4টার মধ্যেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না দিলে ঢাকা উত্তর সিটি এলাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চলছে আমরণ অনশন, নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হতে চায় না তারা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় করার মতো সুযোগ সুবিধা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে, ফলে বাড়ছে ভোগান্তি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। কয়েকদিন থেকে আন্দোলনে উত্তাল শিক্ষার্থীর দিক থেকে দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। মধ্যরাতেও চলে কর্মসূচি, এতে যোগ দেয় ছাত্রীরাও। কলেজের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই, তবুও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় তারা। গত 29 তারিখ বিকাল 5টা থেকে আমাদের 7 দফা দাবিতে আমরণ অনশনে আছি। তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা না পাচ্ছি, আমরা আমরণ অনশনে গেছি, আমরা আমৃত্যু আমরণ অনশন চালিয়ে যাব। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এটিকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। যৌক্তিকতা আছে, আমরাও বিশ্বাস করি, রাষ্ট্র নিজেও বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে বিভিন্ন তালবাহানা আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। 2005 সালে ঢাকা দক্ষিণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তরে তিতুমির বিশ্ববিদ্যালয় করার কথা, কিন্তু তখন থেকেই আমাদেরকে বিভিন্নভাবে ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে। কাউকে জিম্মি করা হয়েছে না, যেগুলো ইমার্জেন্সি জরুরি ভাইতে কিছুক্ষণ বললে সেগুলো অলরেডি আমার এক পাশে ছেড়ে দিচ্ছি। রাজপথে আন্দোলন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না কখনো। কেন এই আন্দোলন, তার আদ্যপান্ত খুঁজতে যেতে হবে কলেজটির ইতিহাসের দিকে। ছাত্র আন্দোলন দমাতে 1968 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখা মহাখালী স্থানান্তর করে জিন্নাহ কলেজ প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। দেশ স্বাধীন হবার পর নাম পাল্টে করা হয় সরকারি তিতুমির কলেজ। 33 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত কলেজটিতে লেখাপড়া করছে 30,000-এর বেশি শিক্ষার্থী। আছে 5টি আবাসিক হল ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে 1998 সালে উচ্চ মাধ্যমিক স্তর বাদ দিয়ে শুধু স্নাতক আর স্নাতকোত্তর রাখা হয়। বর্তমানে 3টি অনুষদে 23টি বিভাগ চালু রয়েছে। একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার জন্য যাকে যথেষ্ট বলে দাবি করছেন শিক্ষার্থীরা। বৃহৎ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে তিতুমিরে, এবং তিতুমিরে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে আছে। উত্তর সিটির ভিতরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। যদি আবার আমরা 7 কলেজের অধিভুক্ত থেকে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়, তাহলে দেখা যায় আবার সাবেক আমরা বৈষম্য শিকার হব। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। বিকাল 4টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে। আজ থেকে পরবর্তী 9 মাস কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে না। সেই সাথে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবারই শেষ হয়েছে চলতি পর্যটন মৌসুমের সেন্ট মার্টিন যাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস দৈনিক 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছে
জানিয়েছেন। এদিকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেন, দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হবেন। বিভিন্ন সংস্থার করা নজরদারির কারণে বড় চালান দেশে আনতে না পারলেও কৌশলে চোরা কারবারিরা বিচ্ছিন্নভাবে সোনার বার, নিষিদ্ধ কসমেটিক্স সামগ্রী, সিগারেট সহ অবৈধ পণ্য আনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ছোট ছোট চালান আনার ক্ষেত্রে কতিপয় প্রবাসী কর্মী ও কিছু সংখ্যক হাজিদের টার্গেট করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমসের কমিশনার জাকির হোসেন। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভুইয়া বলেন, সব সংস্থা আন্তরিক হলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা কঠিন কোনো বিষয় নয়। জিএম তসলিমের রিপোর্ট। দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করত চোরা কারবারিরা। আগে প্রায় সোনার বারসহ চোরা কারবারিদের কিছু অংশ গোয়েন্দা জালে ধরা পড়ত। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় চোরা কারবারিরা ভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছে। শ্রমিক ভাইরা যারা আসেন তাদেরকে ব্যবহার করা হয়, সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়, তাদের হাতে গোল্ড দিয়ে দেওয়া হয় এবং এটার যে প্রকৃত মালিক তাকে আমরা ধরতে পারি না। যারা মুআল্লেম আছে তারা অনেক গোল্ড নেয়, প্রত্যেক হাজিকে দিয়ে দেয় তার মতন করে। গতকাল আমরা 9 জন হাজি ছিল, এর মধ্যে 7 জনকে আমরা আটক করতে পেরেছি। তিনি আরও জানান, বিমানবন্দরে রেড চ্যানেল চালু হলে সহজেই শনাক্ত করা যাবে চোরাচালান। ডিটেকশন মেশিন বসিয়েছি। আপনারা জানেন যে স্মাগলাররা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা নিত্য নতুন গবেষণা করতে থাকে। আমরা একটাতে যদি এক্সপার্ট হই, তারা আমাদের দুর্বলতাটাকে খুঁজে বের করে ওই দিক দিয়ে তারা করার চেষ্টা করে। তো সিন্ডিকেটটা ভেঙে গেছে, এই জন্য রিস্ক মনে করে তারা এখন আর বড় ধরনের কোনো চালান আনছে না। এই অত্যাধুনিক মেশিনটি কোন প্রক্রিয়ায় চোরাচালান শনাক্ত করবে সেটাও জানান এই কর্মী। তো আপনি যদি রিপোর্ট আকারে সেটা বের করতে চান সেটাও করা যাবে। সেখানে প্রপার থাকবে আপনার কত ক্যারেট গোল্ড আছে, গোল্ডের সাথে যা যা মিলানো থাকে, কত ক্যারেট, কতটুকু রূপা মেলানো আছে, কতটুকু তামা মেলানো আছে বা কেডিএম যাই বলে, যেটা যত প্রপোর্শনে মিলানো আছে সেটা 100% শো করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভুইয়া বলেন, যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা। সমস্ত বিমানবন্দরে আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন প্রথম ফোকাস দিয়েছি যে অপারেশনাল যে পয়েন্টগুলো আছে সেগুলো ফোকাস, যাতে আমরা যাত্রী সক্ষমতা বাড়াতে পারি, যাত্রীদের সর্বোচ্চ সেবাটা দিতে পারি এবং ওই অপারেশন রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলোর উপর আমরা সর্বোচ্চ ফোকাস দিচ্ছি। আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়াতে তৎপর রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। রাজধানীর পুরানা পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, জনগণের জীবনে সংস্কারের কোনো প্রতিফলন নেই। বন্ধ কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ এবং মিথ্যে মামলায় শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে আনু মোহাম্মদ আরও বলেন, জিনিসপত্রের দাম কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, তাহলে সংস্কার হচ্ছে কোথায়? সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের মতো প্রান্তিক মানুষদের সঠিক প্রতিনিধিত্ব এই সরকারেও দেখা যাচ্ছে না। দিন দিন বৈষম্য আরো প্রকট হচ্ছে। অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা সংস্কার করব, তো সংস্কার মানে কি? সংস্কারের একটা দৃশ্যমান চেহারা তো থাকতে হবে, যে কোথায় সংস্কার করবেন, আপনি কি ধরনের পরিবর্তন করছেন। পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু। পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে, যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি, আমরা গত স্বৈর শাসকের মতো আচরণ করছি না। গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করব এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করব। এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে?
রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দখল ও দুর্নীতির মাধ্যমে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় শত শত একর সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালীন জমি দখল করতে গড়ে তুলেছিলেন গামছা বাহিনী। এখন তিনি পলাতক হলেও তার বাহিনীর সদস্যরা প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছে আগের মতোই। পটুয়াখালী থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। ক্ষমতার অপব্যবহার করে মহিবুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তার রেখা কলাপাড়া ও রাঙাবালিতে প্রায় 200 একর জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব জমির মধ্যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির পাশাপাশি রয়েছে সরকারি খাসজমি, জলাভূমি ও মাছের ঘের। তার ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের প্রকৌশলী তহিদুর রহমানের নামেও নথিভুক্ত হয়েছে কয়েক একর জমি। সবকিছু আমাদের একুশে থাকা সত্ত্বেও জমি আমরা খাইতে পারিনি। রেকর্ড আমাদের, দলিল আমাদের, বিএস আমাদের, জরিপ আমাদের, আমাকে আব্বাস জায়গা বেছে নেই, কয় জায়গা বেশি তুমি জানো আমার বলতে তুমি বেশি কথা কগো, তুমি তাহলে আর কি হ্যান্নার মানে যে আমার বেশি কথা কগো, তো আমার কিছু করার নাই। স্থানীয়রা জানান মহিবুর রহমানের গড়া গামছা বাহিনীর বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতেন ভুক্তভোগীরা। এই জমিতে আমি খাবো বিদায়, আসবো বিদায়, আমাকে অনেক মামলার প্রায় 8-10টা মামলা আমাকে আসামি করে এবং আমি এই 17 বছরে এলাকায় আমি মানে 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য আমি এই রাস্তায় এখানে দাঁড়াইতে পারিনি। অসহায় দরিদ্র মানুষগুলোর দোকানপাট লুটপাট করে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভেঙে চুরে আমাদেরকে উৎখাত করেছে। আমি আজকে 4 বছর পর্যন্ত আমি বেকার অবস্থায় আছি। মহিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে জমিজমা দখলের অভিযোগে ক্ষতিগ্রস্তরা আইনি সহায়তা চাইলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লিখিতভাবে আসে তাহলে আমি জেলার পিপি হিসাবে এগুলো আইনি যে পদক্ষেপ নেওয়ার আমার পক্ষ থেকে এবং আমার অফিসের পক্ষ থেকে, এই রাষ্ট্রের পক্ষ থেকে সর্বতভাবে তাদেরকে আমরা সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। বর্তমানে সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সপরিবারে পলাতক। এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়িয়েছে সরকার। নতুন এই মূল্যে আজ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন এই মূল্য ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা, অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা ও পেট্রোলের দাম 121 টাকা থেকে 122 টাকা নির্ধারণ করা হয়েছে। মহান ভাষা আন্দোলনের প্রেরণাদীপ্ত অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ বিকাল 3টায়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। বইমেলা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। সারা বছর জুড়েই এই আয়োজনের অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশকরা। এবারও বইমেলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরের অংশ নিয়ে। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। এবার মেলায় 70টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীতে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত 12টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা বাড়তে থাকায় বেকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এই সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এদিকে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ আছে। শুক্রবার দিবাগত রাত 12টা থেকে ঘন কুয়াশা এবং শীতে 2টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। ফলে মাঝ নদীতে আটকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিগত শেখ হাসিনা সরকার পাটকল বন্ধ করে দিয়ে শ্রমিকদের শুধু বেকার করেনি, দেশের সম্পদকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন খুলনা যশোর পাটকল শ্রমিক নেতারা। তারা অবিলম্বে বন্ধ 26 রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন। শুক্রবার খালিশপুর পিপলস গোল চত্বরের শ্রমিক খুলনা কৃষি, শিল্প, পাট ও পরিবেশ রক্ষা নাগরিক কমিটির
জনসভায় এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কুদরতে খোদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সহ সভাপতি এম এ রশিদ, শ্রমিক নেতা নিজামুর রহমান লালু, বিএনপির নেতা ফজলে হালিম লিটন ও শ্রমিক নেতা মোহাম্মদ নূর ইসলাম সহ অন্যান্যরা। নিয়মানুবর্তিতা, ক্লাসে শতভাগ উপস্থিতি সহ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। ব্যতিক্রমী এই আয়োজন পড়ালেখায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আরও নানা রকম উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রতিষ্ঠার পর থেকে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল নয়, কর্মক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রাখছে। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা এক একজন দক্ষ নার্স হিসেবে দেশে বিদেশে প্রমাণ রেখে চলেছে তাদের কর্মদক্ষতার। তারই অংশ হিসেবে এবার শিক্ষা সফরের আয়োজন করে প্রতিষ্ঠানটি। পড়াশোনায় ভালো করায় দেয়া হয় পুরস্কার। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। এই সময়ে আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের রিজিওনাল ম্যানেজার আব্দুল হামিদ সহ অন্যান্যরা। আমার ভালো লাগছে, আমি খুবই গর্বিত। আমি এমন একটা প্রতিষ্ঠানে পড়তে এসে আসার সুযোগ পেয়েছি। নিজেদেরকে ডিসিপ্লিনের ভিতরে আনবো, ভালোভাবে লেখাপড়া করব, নিজেদেরকে ভালোভাবে তৈরি করব এবং ভালো একটা প্রতিষ্ঠানে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আজকের পুরস্কার আগামী দিনের সকল সেবিকাদের জন্য, সকল মানুষের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নানা রকম উদ্যোগের কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এই যে পুরস্কারটি, এটা আমি মনে করি শুধু পুরস্কারই না, এটা সকল স্টুডেন্টকে এনকারেজ করবে। আমি আশা করি এইভাবে চ্যালেঞ্জিং হয়ে তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এইরকম প্রতি বছর এই পুরস্কার তোমরা অর্জন করো। এই পুরস্কারের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। নিয়ম শৃঙ্খলা এবং আচার শৃঙ্খলা মেনে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত উদ্যমকেই তারা তৈরি করেনি, বরং তারা আমাদের প্রতিষ্ঠানের গর্ব। অবশ্যই তাদের যেন ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগায় বাকি শিক্ষার্থীদের মধ্যে, আমি সে আশা ব্যক্ত করি। সবশেষে ছিল খেলাধুলা ও রাফেল ড্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ছোট আইনসভা গঠন করতে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আলুশারা। তিনি জানান, নতুন সংবিধান প্রণয়ন এবং নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়ায় 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সে কারণে ছোট আকারে আইনসভা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক খবরে এই তথ্য জানানো হয়। গত বুধবার সিরিয়ার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, সেই সঙ্গে স্থগিত করা হয় সংবিধান। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবার টেলিভিশনে দেয়া বক্তব্যে আলুশারা তার এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় আহমেদ আল শারা জাতীয় সংলাপ আয়োজন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই প্রক্রিয়া সিরিয়াকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাবে। এর আগে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের বাঁধ পার্টি বিলুপ্ত করার ঘোষণা দেয় আল শারার সরকার। পার্টেক্স খেলার খবর। পুনেতে চতুর্থ টি-20তে ইংল্যান্ডকে 15 রানে হারিয়ে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে 12 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। সেই বিপদ আরও বাড়ে 79 রান তুলতে 5 ব্যাটার বিদায় নিলে। তবে 6-এ নামা শিভাব দুবে আর 7 নম্বর ব্যাটার হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিংয়ের 9 উইকেটে 181 রান তুলে ভারত। 2 ব্যাটারই সংগ্রহ করেন 53 রান। জবাবে 19 ওভার 4 বলে 166 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ 51 রান করেন হ্যারি ব্রুক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে। 3 মুসল্লির মৃত্যু, কাল আখিরি মোনাজাত।
বিকেলের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অচল করার হুমকি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। আজ থেকে পরবর্তী 9 মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিনের ভ্রমণ বন্ধ, আরও 1 মাস বৃদ্ধির দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সব সংস্থা আন্তরিক হলে বিমানবন্দরে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কড়া নজরদারির কারণে কমেছে চোরাচালান। এবং পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালিতে শত শত একর জমি দখলের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধে। গড়ে তুলেছিলেন গামছা বাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।